আমি চট্টগ্রামে একটি বাসায় ভাড়া থাকতাম। সেই বাসার বাড়িওয়ালা বিদেশ থাকত, বাসায় থাকত শুধু বাড়িওয়ালার স্ত্রী এবং তার মেয়ে। আমি বাড়িওয়ালার স্ত্রীকে আন্টি বলে ডাকতাম এবং তার মেয়েকে আমি আপু বলে ডাকতাম। তাদের বাসায় ভাড়া থাকতে থাকতে তাদের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। আন্টি আমাকে তার ছেলের মতোই দেখত। একদিন প্রচুর ঝড় বৃষ্টির রাত ছিল, বাসায় কেউ ছিল না। আন্টি আমাকে তাদের বাসায় ডেকে নিয়ে গেলেন এবং বললেন, তুমি খাওয়া দাওয়া করেছ? আমি বললাম, জি আন্টি, খাওয়া দাওয়া করেছি। তারপর আন্টি বলল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, চলো না আমরা আজকে একটু গল্প করি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আন্টি। তারপর বন্ধুরা অন্যটি গল্প করতে করতে হঠাৎ বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। বন্ধুরা, আমার নাম আমির বিন সুহাগ। আমি বাংলাদেশের একজন ছেলে, বয়স 25, এখনও বিয়ে করিনি। তবে বিয়ের কথা মাঝে মাঝে মনে আসে, কিন্তু ভালো মেয়ে খুঁজে পাওয়া যে কতটা কঠিন তা আমার থেকে ভালো কে জানে। যাই হোক, আমি একটা কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করি। সম্প্রতি চাকরির জন্য চট্টগ্রামে এসেছি। শহরটা বেশ জমজমাট। তবে একা থাকতে আমার মাঝে মাঝে বড় কষ্ট হয়। মেসে থাকতে ভালো লাগেনি, তাই নিজের জন্য একটা ছোট্ট বাসা খুঁজতে শুরু করলাম। ব্যাচেলর হওয়ার কারণে ভালোবাসা পাওয়া যে কি ঝক্কি তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা 3 তলার ছাদের রুম পেলাম। একটা বেডরুম, একটা ছোট কিচেন আর টয়লেট। আমার জন্য ঠিকঠাক। আমি অ্যাডভান্স দিয়ে রুমে উঠে পড়লাম। বাসাটা ছোট হলেও আমার জন্য পারফেক্ট। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। দিনগুলো সাধারণভাবে কাটছিল। কাজ, খাওয়া দাওয়া আর রাতে একটু টিভি দেখা, জীবনটা মোটামুটি স্বাভাবিকই ছিল। একদিন রাত 11টার দিকে হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি তবাক, এত রাতে কি আসবে? আমার তো এখানে তেমন পরিচিত কেউ নেই। দরজা খুলে দেখি বাড়িয়ালি নাবিলা খাতুন দাঁড়িয়ে। আমি তাকে আন্টি বলে ডাকি। আন্টি একটু উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে। আমি বললাম, আন্টি এত রাতে সব ঠিক আছে তো? আন্টি একটু দ্বিধার সঙ্গে বললেন, বাবা, একটা সমস্যা হয়েছে, তোমার কাছে এসেছি। আমার মনে হলো ব্যাপারটা গুরুতর হতে পারে। আমি তাড়াতাড়ি বললাম, কি সমস্যা আন্টি বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি? আন্টি বললেন, বাবা, তুমি তো জানো আমার মেয়ে সুরভির শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। প্রচণ্ড জ্বর। এই ঝড় বৃষ্টি রাতে আমি একা ফার্মেসিতে যেতে পারছি না। তুমি কি ওষুধ এনে দিতে পারবে? আমি আর দেরি না করে বললাম, অবশ্যই আন্টি, চিন্তা করবেন না। বাইরে ঝড় বৃষ্টি হলেও আমি ছাতা নিয়ে দ্রুত ফার্মেসিতে গেলাম। সুরভির জন্য জ্বরের ওষুধ কিনে আনলাম। আন্টির বাসায় গিয়ে ওষুধ দিয়ে এলাম। সুরভি তখন বিছানায় শুয়ে কাঁপছে। আন্টি আমাকে বারবার ধন্যবাদ দিলেন, বললেন, তুমি না থাকলে আজ আমি কি করতাম বাবা? আমি হেসে বললাম, আন্টি, এটা তো আমার দায়িত্ব। সেদিন রাতে বাসায় ধীরে মনে একটা ভালো লাগা কাজ করছিল। আন্টির কৃতজ্ঞতার কথাগুলো মনে পড়ছিল। এই ঘটনার পর থেকে আন্টির সঙ্গে আমার সম্পর্কটা আরও কাছের হয়ে গেল। তিনি আমাকে ছেলের মতো দেখতে শুরু করলেন। এরপর থেকে আন্টি মাঝে মাঝে আমার খোঁজখবর নিতেন। কখনো রাতের খাবার নিয়ে চলে আসতেন, বলতেন, তুমি একা থাকো, ভালো খাবার খাওয়া হয় না, এটা নাও, আমি রান্না করেছি। আমি একটু লজ্জা পেয়ে বলতাম, আন্টি এত কষ্ট করেন কেন? তিনি হেসে বলতেন, তুমি আমার ছেলের মতো, তোমার জন্য এটা কোনো কষ্ট নয়। আন্টির এই স্নেহ আমাকে খুব ছুঁয়ে যেত। মনে হতো এই শহরে আমারও একটা পরিবার আছে। একদিন সন্ধ্যায় আন্টি আবার এলেন। এবার তিনি একটু অন্যরকম লাগলেন। হাসিখুশি মুখে বললেন, আমির, তোমার সঙ্গে একটু গল্প করতে ইচ্ছে করছে। আমি বললাম, অবশ্যই আন্টি, বসুন। আমরা অনেক গল্প করলাম। তিনি তার জীবনের নানা গল্প শোনালেন। কিভাবে তিনি আর আঙ্কেলের বিয়ে হয়েছিল। আঙ্কেল এখন বিদেশে থাকেন, আর সুরভির ছোটবেলার গল্প আমি মন দিয়ে শুনছিলাম। কিন্তু মাঝে মাঝে আন্টির চোখে একটা অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করলাম, যেন তিনি আমাকে কিছু বোঝাতে চাইছেন। গল্প শেষে আন্টি হঠাৎ বললেন, আমির, তুমি খুব ভালো ছেলে, আমি চাই তুমি সবসময় আমাদের কাছাকাছি থাকো। আমি হেসে বললাম, আন্টি, আমি তো এখানেই আছি। কিন্তু তার কথার মধ্যে যেন কিছু একটা লুকিয়ে ছিল। আমি ঠিক বুঝতে পারলাম না। রাতে শুয়ে ভাবছিলাম আন্টিকে কিছু বলতে চাইছিলেন। তার দৃষ্টিতে কেন এমন রহস্য ছিল? ব্যাপারটা আমার মাথায় ঘুরতে লাগল। আন্টির সেই রহস্যময় দৃষ্টি আমার মাথা থেকে যেন কিছুতেই যাচ্ছিল না। রাতে ঘুমোতে গিয়েও বারবার ভাবছিলাম, তিনি কি আসলেই কিছু বলতে চাইছিলেন, নাকি আমি বেশি ভেবে ফেলছি? যাই হোক, আমি ঠিক করলাম এই বিষয়ে বেশি না ভেবে স্বাভাবিকভাবে চলব। পরের দিন সকালে আমি কাজে বের হলাম। কিন্তু মনের কোণে একটা অস্বস্তি রয়েই গেল। আন্টির কথাগুলো কেন যেন আমার কাছে সাধারণ মনে হচ্ছিল না।
কাজ থেকে ফিরে এসে দেখি আন্টি আবার আমার রুমের সামনে দাঁড়িয়ে, এবার তার হাতে একটা বড় বাটি, ভেতরে সুগন্ধি ভাত আর মুরগির কর্মা। আমি একটু অবাক হয়ে বললাম, আন্টি আবার খাবার? আপনি এত কষ্ট করেন কেন? তিনি হেসে বললেন, আরে বাবা, তুমি একা থাকো, ভালো খাবার না খেলে শরীর খারাপ হয়ে যাবে, এটা আমার ছেলের জন্যই তো রান্না করেছি। তার কথায় আমার মনটা একটু গলে গেল। আমি হাসলাম আর খাবারটা নিয়ে নিলাম। রাতে খাবার খেতে খেতে ভাবছিলাম, আন্টি এত যত্ন করেন কেন? আমি তো শুধুই তাদের ভাড়াটিয়া। তবে তারই আন্তরিকতা আমাকে সত্যিই মুগ্ধ করছিল। খাবারটা এত সুস্বাদু ছিল যে আমি একবারে পুরোটা শেষ করে ফেললাম। খাওয়া শেষ করে বাটি ধুয়ে আন্টির বাসায় ফেরত দিতে গেলাম। দরজা খুলল সুরভি। সে তখনও একটু দুর্বল দেখাচ্ছিল, তবে জ্বর অনেকটা কমে গেছে। আমি বললাম, সুরভি এখন কেমন আছো তুমি? সে হেসে বলল, অনেক ভালো ভাইজা, তোমার দেওয়া ওষুধে কাজ হয়েছে। সুরভির সঙ্গে এই প্রথম আমার কথা হলো। সে বেশ মিষ্টি আর ভদ্রমে। আমি বাড়ি দিয়ে চলে আসার সময় আন্টি বললেন, আমির কাল সন্ধ্যায় একটু আসবে, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। আবার সেই রহস্যময় কথা। আমি শুধু মাথা নেড়ে বললাম, ঠিক আছে আন্টি, আমি আসব। কিন্তু মনে মনে একটা অজানা শঙ্কা কাজ করছিল, আন্টি কি বলতে চান? পরের দিন সন্ধ্যায় আমি আন্টির বাসায় গেলাম। তিনি আমাকে বসতে বললেন। সুরভিও ছিল সেখানে। আন্টি শুরু করলেন, আমির, তুমি তো জানো আমার স্বামী বিদেশে থাকেন। আমি আর সুরভি এখানে একা, মাঝে মাঝে আমার খুব একা লাগে। তুমি এসেছ, তাই আমার মনে হয় আমার আরেকটা ছেলে আছে। আমি হাসলাম, কিন্তু তার কথার ধরন আমাকে একটু অস্বস্তিতে ফেল। তিনি যেন ইচ্ছাকৃতভাবে কিছু লুকোচ্ছেন। আন্টি এরপর বললেন, আমি চাই তুমি আমাদের পরিবারের একজন হয়ে যাও। এই কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। এটা কি বলছেন তিনি? আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, আমি তো আপনাদের খুব কাছের মনে করি, কিন্তু এটা কিভাবে সম্ভব? তিনি হেসে বললেন, সব সম্ভব বাবা, তুমি শুধু আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। আমি কিছু বলতে গিয়েও চুপ করে গেলাম। আমরা আরও কিছুক্ষণ গল্প করলাম। সুরভি মাঝে মাঝে কথায় যোগ দিচ্ছিল। তার কথাবার্তা ছিল খুব সহজ আর স্বাভাবিক, কিন্তু আন্টির কথার মধ্যে যেন একটা গভীর উদ্দেশ্য লুকিয়েছিল। তিনি বারবার বলছিলেন, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছ। আমি চাই তুমি আমাদের আরও কাছে থাকো। আমি শুধু হাসছিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম এই কথার পেছনে কি আছে। আন্টি কি কোনো পরিকল্পনা করছেন? বাসায় ফিরে এসে আমি ভাবতে লাগলাম, এই আচরণ আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছে। তিনি কি আমার কাছ থেকে কিছু আশা করছেন, নাকি আমি বেশি ভেবে ফেলছি? তার কথাগুলো আমার মাথায় ঘুরছিল। আমি ঠিক করলাম পরের দিন আন্টির সঙ্গে খোলাখুলি কথা বলবো। কিন্তু তার আগে আমার আরেকটা প্রশ্ন জাগল। আন্টি এই রহস্যময় আচরণের পেছনে সুরভির কোনো ভূমিকা আছে কি? আন্টি রহস্যময় কথাবার্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি ঠিক করেছিলাম আজ আন্টির সঙ্গে খোলাখুলি কথা বলবো। কিন্তু সকালে উঠে দেখি আমার কাজের চাপ এত বেশি যা আন্টির সঙ্গে দেখা করার সময় পেলাম না। সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকলেও মনের এক কোণে আন্টির কথাগুলো বারবার মনে পড়ছিল। তিনি কেন বারবার আমাকে পরিবারের একজন হওয়ার কথা বলছেন? এর পেছনে কি কোনো বড় পরিকল্পনা আছে? কাজ শেষ করে বাসায় ফিরলাম। সন্ধ্যার দিকে রুমে ঢুকতেই দেখি দরজার সামনে একটা প্যাকেট রাখা। খুলে দেখি ভেতরে কিছু ফল আর একটা হাতে লেখা চিঠি। চিঠিটা আন্টিরও। তিনি লিখেছেন, আমির, তুমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ফিরো, এই ফলগুলো খেয়ে শরীরটা সুস্থ রাখো। আর আজ রাতে একটু আমার বাসায় এসো, তোমার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। আমার মনটা আবার দ্বিধায় পড়ে গেল। আন্টির এই যত্ন আমাকে খুশি করলেও তার কথার পেছনের উদ্দেশ্য নিয়ে আমি সন্দিহান হয়ে উঠলাম। রাতে আমি আন্টির বাসায় গেলাম। দরজা খুলল সুরভি। সে আমাকে দেখে হেসে বলল, ভাইয়া এসো, মা তোমার জন্য অপেক্ষা করছে। আমি ভেতরে ঢুকে দেখি আন্টি ড্রয়িং রুমে বসে আছে। টেবিলে কিছু নাস্তা আর চা সাজানো। আন্টি আমাকে দেখে উঠে দাঁড়ালেন, বললেন, আমির বাবা এসেছ, বসো, একটু গল্প করি। আমি বসলাম, কিন্তু মনে মনে একটু সতর্ক ছিলাম। আন্টির কথার ধরন আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছিল। আন্টি গল্প শুরু করলেন, বললেন, তুমি তো জানো আমার স্বামী বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকেন। আমি আর সুরভি এখানে একা, তুমি এসেছ, তাই আমার মনে হয় আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ এসেছে। আমি হাসলাম, কিন্তু কিছু বললাম না। তিনি আবার বললেন, আমির, তুমি কি কখনো ভেবেছ জীবনে একটা পরিবারের গুরুত্ব কতটা? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ আন্টি, পরিবার তো সবার জীবনের মূল শক্তি। আন্টি হঠাৎ একটু থামলেন, তারপর বললেন, আমি চাই তুমি আমাদের পরিবারের কাছাকাছি থাকো। এই কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, আন্টি, আমি তো আপনাদের খুব কাছের মনে করি। তো আপনি ঠিক কি বলতে চাইছেন? তিনি হেসে বললেন, ধৈর্য ধরো বাবা, সব কিছু সময়ে বুঝতে পারবে।
আমি আর কিছু জিজ্ঞাসা করতে সাহস পেলাম না। গল্পের মাঝে সুরভি এসে যোগ দিল। সে বলল, ভাইজা, তুমি কি জানো মা তোমার খুব প্রশংসা করে বলে তুমি খুব ভালো ছেলে। আমি হেসে বললাম, আন্টি বেশি প্রশংসা করেন, আমি তো সাধারণ মানুষ। সুরভির কথাবার্তা ছিল খুব স্বাভাবিক, কিন্তু আন্টির কথার মধ্যে যেন একটা গভীর অর্থ লুকিয়েছিল। আমি মনে মনে ভাবছিলাম আন্টিকে আমাকে কিছু বোঝাতে চাইছেন নাকি আমি ভুল বুঝছি। রাতে বাসায় ফিরে আমি আরও বেশি চিন্তায় পড়ে গেলাম। আন্টির কথাগুলো আমার মাথায় ঘুরছিল। তিনি বারবার পরিবারের অংশ হওয়ার কথা বলছেন, কিন্তু তার মানে কি? আমি কি তাদের পরিবারের কাছাকাছি থাকার জন্য যথেষ্ট নির্ভরযোগ্য নাকি আন্টির আর একটা উদ্দেশ্য আছে? আমার মন বলছিল এর পিছনে কিছু একটা আছে। আমি ঠিক করলাম আন্টির সঙ্গে আর একটু খোলামেলা কথা বলতে হবে। ঘুমোতে যাবার আগে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগল। সুরভি কি এই রহস্যের সঙ্গে জড়িত? তার স্বাভাবিক আচরণের পেছনে কি কিছু লুকিয়ে আছে? আমি ঠিক করলাম পরের দিন সুরভির সঙ্গে একটু কথা বলে দেখব। আন্টির রহস্যময় কথাবার্তা আমাকে রাতে ঘুমোতেও দিচ্ছিল না। আমি ঠিক করেছিলাম সুরভির সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব এই রহস্যের কোনো অংশে তার ভূমিকা আছে কিনা। পরের দিন সকালে আমি কাজে যাবার আগে সুরভির সঙ্গে দেখা করার একটা সুযোগ খুঁজলাম। ভাগ্যক্রমে আমি রুম থেকে বের হতেই দেখি সুরভি বারান্দায় দাঁড়িয়ে ফোন নিয়ে কিছু করছে। আমি তার কাছে গিয়ে বললাম, সুরভি কেমন আছো তুমি? শুরু হেসে বলল, ভাইজা, আমি এখন অনেক ভালো। তুমি তো আমার জন্য ওষুধ এনে দিয়েছিলে, তাই তো এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। তার কথায় আমার মনটা একটু হালকা হলো। আমি বললাম, তোমার মা আমার জন্য অনেক কিছু করেন, মাঝে মাঝে আমার লজ্জা লাগে। সুরভি হাসল, তারপর বলল, মা তো তোমাকে খুব পছন্দ করে বলে, তুমি খুব দায়িত্বশীল আর ভালো মানুষ। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম এই প্রশংসার পেছনে কি কিছু লুকিয়ে আছে। আমি একটু দ্বিধা করে জিজ্ঞাসা করলাম, সুরভি আন্টি মাঝে মাঝে আমার সঙ্গে এমন কিছু কথা বলেন যেগুলো আমি ঠিক বুঝতে পারি না। তুমি কি কিছু জানো? সুরভি একটু অবাক হয়ে আমার দিকে তাকাল, তারপর হেসে বলল, ভাইজা, মা একটু রহস্যময় কথা বলতে ভালোবাসে, তবে তুমি চিন্তা করো না, মার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার কথা শুনে আমার মনটা আরও অস্থির হয়ে গেল। সুরভি কি কিছু লুকোচ্ছে নাকি সত্যিই কিছু জানে না? কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম, সুরভির কথা সত্যি হলে আন্টির এই রহস্যময় আচরণের কারণ কি? আমি কি বেশি ভেবে ফেলছি? কাজের ফাঁকে আমার মনটা বারবার আন্টির কথার দিকে চলে যাচ্ছিল। তিনি কেন বারবার আমাকে পরিবারের অংশ হওয়ার কথা বলছেন? এর পেছনে কি কোনো বড় পরিকল্পনা আছে, নাকি এটা শুধুই তার স্নেহের প্রকাশ? আমি ঠিক করলাম আজ রাতে আন্টির সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলবো। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আবার আমার রুমের সামনে দাঁড়িয়ে, এবার তার হাতে একটা ছোট প্যাকেট। আমি বললাম, আন্টি আপনি আবার এসেছেন, কি হয়েছে? তিনি হেসে বললেন, কিছু হয়নি বাবা, এটা তোমার জন্য একটা ছোট উপহার। আমি প্যাকেটটা খুলে দেখি ভিতরে একটা সুন্দর মাফলার। আন্টি বললেন, শীত আসছে, এটা তোমার কাজে লাগবে। আমি ধন্যবাদ দিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম এই উপহারের পেছনেও কি কোনো উদ্দেশ্য আছে। আন্টি আমাকে ভেতরে বসতে বললেন। আমি সাহস করে বললাম, আন্টি আপনি আমার জন্য এত কিছু করেন, আমি সত্যিই কৃতজ্ঞ, কিন্তু আপনার কথায় মাঝে মাঝে আমার মনে হয় আপনি কিছু বলতে চান যেটা আমি ঠিক বুঝতে পারছি না। আন্টি একটু হাসলেন, তারপর বললেন, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু কিছু জিনিস সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়। আমি শুধু চাই তুমি আমাদের উপর ভরসা রাখো। তার কথা শুনে আমার মন আরও দ্বিধায় পড়ে গেল। আমরা আরও কিছুক্ষণ গল্প করলাম। আন্টি তার জীবনের কিছু পুরনো গল্প শোনালেন। তিনি বললেন, আমার জীবনে অনেক চড়াই উধাই গেছে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই ঘটে। তার কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল। আমি বললাম, আন্টি আমি সবসময় চেষ্টা করি ভালো মানুষ হতে। তিনি হেসে বললেন, তুমি ইতিমধ্যেই ভালো মানুষ, আমি শুধু একটু ধৈর্য ধরো। বাসায় ফিরে আমি আরও বেশি চিন্তায় পড়ে গেলাম। অন্যর কথাগুলো যতটা স্নেহময় ততটাই রহস্যময়। আমি বুঝতে পারছিলাম না তিনি আমাকে কি বোঝাতে চাইছেন। সুরভির কথাও আমার মনে পড়ছিল। সে বলেছিল আন্টির মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু তাহলেই রহস্য কি? আমি ঠিক করলাম এই রহস্যের জাল আরও খোলার চেষ্টা করব। পরের দিন সকালে আমি কাজে যাওয়ার আগে আন্টির বাসায় গেলাম। মনে মনে ভেবেছিলাম আজ হয়তো খোলাখুলি কথা বলে কিছু জানতে পারব, কিন্তু দরজা খুলল সুরভি। সে হেসে বলল, ভাইজা এত সকালে? মা তো বাজারে গেছে। আমি একটু হতাশ হলাম, তবে সুরভির সঙ্গে কথা বলার একটা সুযোগ পেলাম। আমি বললাম, সুরভি আমি আসলে আন্টির সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। তিনি মাঝে মাঝে এমন কিছু কথা বলেন যেগুলো আমি ঠিক বুঝতে পারি না।
তুমি কি কিছু জানো? সুরভি একটু চুপ করে থেকে বলল। ভাইয়া মা তোমাকে খুব পছন্দ করে, তিনি তোমার জন্য অনেক কিছু ভাবেন। তবে আমি ঠিক জানি না তিনি কি বলতে চান। তার কথায় আমার সন্দেহ আরও বাড়ল। সুরভি কি সত্যিই কিছু জানে না, নাকি কিছু লুকোচ্ছে? কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম এই রহস্যের সমাধান করতে হলে আমাকে আরও সতর্ক হতে হবে। আন্টির কথাগুলো স্নেহময় হলেও তার পেছনে যেন একটা বড় উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি ঠিক করলাম আন্টির সঙ্গে পরবর্তী কথাবার্তায় আমি আরও মনোযোগী হব। কাজের ফাঁকে আমার মনটা বারবার সেই রাতের কথার দিকে চলে যাচ্ছিল, যখন আন্টি বলেছিলেন সব কিছু সময়ের সঙ্গে পরিষ্কার হয়। কিন্তু আমি আর অপেক্ষা করতে চাইছিলাম না। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আমার রুমের সামনে দাঁড়িয়ে, এবার তার হাতে একটা ছোট্ট বাক্স। আমি বললাম, আন্টি আপনি আবার এসেছেন, এটা কি? তিনি হেসে বললেন, এটা তোমার জন্য একটা ছোট উপহার বাবা, খুলে দেখো। আমি বাক্সটা খুলে দেখি, ভেতরে একটা সুন্দর কলম। আমি বললাম, আন্টি আপনি এত কিছু করেন কেন? আমি তো এমনিতেই আপনাদের খুব কাছের মনে করি। তিনি বললেন, এটা আমার মনের ইচ্ছে, তুমি আমার ছেলের মতো। আমি সাহস করে বললাম, আন্টি আপনি বারবার আমাকে পরিবারের কাছাকাছি থাকার কথা বলছেন। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন, আমাকে একটু খোলাসা করে বলুন। আন্টি একটু থামলেন, তারপর হেসে বললেন, তুমি খুব অধৈর্য, আমি শুধু চাই তুমি আমাদের উপর ভরসা রাখো। আমি তোমার জন্য ভালো কিছুই ভাবি। তার কথা শুনে আমার মনটা আরও জট পাকিয়ে গেল। তিনি কেন সরাসরি কিছু বলছেন না? আমরা কিছুক্ষণ গল্প করলাম। আন্টি আমাকে তার গ্রামের বাড়ির গল্প শোনালেন। বললেন, আমার গ্রামের বাড়িতে একটা বড় আম বাগান আছে, তুমি কখনো গেলে তোমার খুব ভালো লাগবে। আমি হেসে বললাম, আন্টি আমি গ্রাম খুব পছন্দ করি, কবে যাব? তিনি বললেন, খুব শিগগিরই বাবা, আমি চাই তুমি আমাদের সঙ্গে আরও কাছাকাছি থাকো। তার কথার মধ্যে আবার সেই রহস্যময় ছোঁয়া। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম। বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম, আন্টির এই উপহার দেওয়া কথার মধ্যে রহস্য রাখা, এসবের পিছনে কি আছে? আমার মনে হচ্ছিল তিনি আমাকে কিছু বলতে চান, কিন্তু কেন যেন বলছেন না। সুরভির কথাও মনে পড়ছিল। সে বলেছিল আন্টির মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু তাহলেই রহস্য কেন? আমি কি করলাম, সুরভির সঙ্গে আর একটু খোলামেলা কথা বলে দেখব। রাতে শুয়ে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগল, আন্টি কি আমার ধৈর্য পরীক্ষা করছেন, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে? আমার মন বলছিল এই রহস্যের উত্তর খুব শিগগিরই পাব। কিন্তু কিভাবে? মনকে বারবার প্রশ্ন করছিলাম, আন্টি রহস্যময় আচরণ আর উপহারের ধারাবাহিকতা নাকি ক্রমশ অস্থির করে তুলছিল? আমি ঠিক করেছিলাম সুরভির সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলে বুঝতে হবে এই রহস্যের কোনো অংশে তার ভূমিকা আছে কিনা। পরের দিন সকালে আমি কাজে যাওয়ার আগে সুরভির সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। সে বারান্দায় বসে একটা বই পড়ছিল। আমি তার কাছে গিয়ে বললাম, সুরভি একটু কথা বলা যায়? সুরভি বইটা বন্ধ করে হেসে বলল, অবশ্যই ভাইজা, কি কথা? আমি একটু দ্বিধা করে বললাম, তোমার মা আমার সঙ্গে খুব রহস্যময় কথা বলেন। বারবার বলেন আমি যেন তাদের পরিবারের কাছাকাছি থাকি। তুমি কি জানো এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? সুরভি একটু চুপ করে থাকল, তারপর বলল, ভাইজা মা তোমাকে খুব ভালোবাসে। তিনি হয়তো চান তুমি আমাদের কাছাকাছি থাকো। তবে আমি ঠিক জানি না তিনি কি ভাবছেন। তার কথায় আমার সন্দেহ কমল না, বরং আরও বাড়ল। কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম, সুরভিকে আসলে কিছু জানে না, নাকি সে ইচ্ছাকৃতভাবে কিছু লুকোচ্ছে। আন্টির কথা আর তার উপহারগুলো আমার মাথায় ঘুরছিল। আমি ঠিক করলাম আজ রাতে আন্টির সঙ্গে আর একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। কাজের ফাঁকে আমার মনটা বারবার সেই কথার দিকে চলে যাচ্ছিল, আন্টি কেন এত রহস্য করছেন আমার কাছ থেকে? তিনি কি চান? সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আমার রুম এর সামনে দাঁড়িয়ে, এবার তার হাতে একটা ছোট ব্যাগ। আমি বললাম, আন্টি আপনি আবার কি নিয়ে এলেন? তিনি হেসে বললেন, এটা তোমার জন্য একটা শার্ট বাবা, পরে দেখো তোমার গায়ে ভালো মানাবে। আমি ধন্যবাদ দিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম এই উপহারের ধারাবাহিকতা কেন? আমি সাহস করে বললাম, আন্টি আপনি আমার জন্য এত কিছু করেন, আমি সত্যি কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় আপনি কিছু বলতে চান, দয়া করে খোলাসা করে বলুন। আন্টি হাসলেন, তারপর বললেন, তুমি খুব সৎ ছেলে, আমি শুধু চাই তুমি আমাদের উপর ভরসা রাখো। আমার মনে হয় তুমি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করতে পারো। তার কথা শুনে আমার মনটা আরও জটিল হয়ে গেল। আমি বললাম, আন্টি আমি তো সবসময় আপনাদের পাশে আছি, কিন্তু আপনি ঠিক কি বলতে চাইছেন? তিনি শুধু হেসে বললেন, সবকিছু সময়ের সঙ্গে বুঝতে পারবে বাবা। আমরা কিছুক্ষণ গল্প করলাম। আন্টি আমাকে তার জীবনের আরও কিছু গল্প শোনালেন। তিনি বললেন, আমার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে ভালো মানুষের জন্য ভালো কিছু অপেক্ষা করে।
আমি বললাম, আন্টি আমি চেষ্টা করি সৎ থাকতে। তিনি হেসে বললেন, তুমি ইতিমধ্যেই শত, আমি শুধু একটু ধৈর্য ধরো। আমি আর কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম আন্টির এই কথাগুলোর মানে কি। তিনি বারবার ধৈর্য ধরতে বলছেন কেন? আমার মনে হচ্ছিল তিনি আমার কাছ থেকে কিছু আশা করছেন। কিন্তু কি সুরভির কথাও মনে পড়ছিল। সে বলেছিল অন্যর কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু তাহলে এই রহস্য কেন? আমি ঠিক করলাম এই রহস্যের জাল আরও খোলার জন্য আমাকে আরও সতর্ক হতে হবে। রাতে শুয়ে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগল, আন্টি কি আমার চরিত্র পরীক্ষা করছেন? তার এই উপহার, কথাবার্তা, এসব কি আমাকে যাচাই করার জন্য? এসব ভাবতে 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 ঘুমিয়ে গেলাম। আন্টি রহস্যময় আচরণ আমাকে আরও বেশি ভাবিয়ে তুলছিল। আমার মনে হচ্ছিল তিনি আমার চরিত্র বা ধৈর্য পরীক্ষা করছেন। কিন্তু কেন? আমি ঠিক করেছিলাম এই রহস্যের জাল আরও খোলার জন্য সুরভির সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলবো। পরের দিন সকালে আমি কাজে যাওয়ার আগে সুরভির সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। সে বারান্দায় বসে একটা ফুলের গাছের পরিচর্যা করছিল। আমি তার কাছে গিয়ে বললাম, সুরভি একটু কথা বলতে পারি? সুরভি হেসে বলল, অবশ্যই ভাইজা, কি বলবে? আমি সরাসরি বললাম, তোমার মা আমার সঙ্গে এমন কিছু কথা বলেন যেগুলো আমার কাছে রহস্যময় মনে হয়। তিনি বারবার বলেন আমি যেন তাদের পরিবারের কাছাকাছি থাকি। তুমি কি জানো এর পেছনে কি আছে? সুরভি একটু থামল, তারপর বলল, ভাইজা, মা তোমাকে খুব পছন্দ করে। তিনি হয়তো চান তুমি আমাদের আরও কাছের হয়ে যাও। তবে আমি ঠিক জানি না তিনি কি পরিকল্পনা করছেন। তার কথায় আমার মনের সন্দেহ আরও গাঢ় হল। কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম সুরভি কি আসলে কিছু জানে না, নাকি সে আমার সঙ্গে কিছু লুকোচ্ছে। আন্টির উপহার আর কথাবার্তা আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। আমি ঠিক করলাম আজ রাতে আন্টির সঙ্গে আরেকটু স্পষ্ট করে কথা বলবো। কাজের ফাঁকে আমার মনটা বারবার আন্টির কথার দিকে চলে যাচ্ছিল। তিনি কেন আমাকে এত গুরুত্ব দিচ্ছেন? এর পেছনে কি কোনো বড় উদ্দেশ্য আছে? সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আমার রুমের সামনে দাঁড়িয়ে, এবার তার হাতে একটা ছোট প্যাকেট। আমি বললাম, আন্টি আপনি আবার কি নিয়ে এলেন? তিনি হেসে বললেন, এটা তোমার জন্য একটা ছোট উপহার, আমির, খুলে দেখো। আমি প্যাকেটটা খুলে দেখি ভেতরে একটা সুন্দর ঘড়ি। আমি বললাম, আন্টি আপনি এত কিছু করেন কেন? আমি তো এমনিতেই আপনাদের খুব কাছের মনে করি। তিনি বললেন, তুমি আমার ছেলের মতো, এটা আমার মনের ইচ্ছা। আমি সাহস করে বললাম, আন্টি আপনি বারবার আমাকে উপহার দিচ্ছেন, রহস্যময় কথা বলছেন। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি চান, দয়া করে খোলাসা করে বলুন। আন্টি হাসলেন, তারপর বললেন, আমির, তুমি খুব সৎ আর দায়িত্বশীল ছেলে। আমি শুধু চাই তুমি আমাদের উপর ভরসা রাখো। আমার মনে হয় তুমি আমাদের জন্য অনেক কিছু করতে পারো। তার কথা শুনে আমার মনটা বড় জটিল হয়ে গেল। আমরা কিছুক্ষণ গল্প করলাম। আন্টি আমাকে তার পরিবারের কিছু পুরনো গল্প শোনালেন। তিনি বললেন, আমার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই ঘটে। আমি বললাম, আন্টি আমি সব সময় চেষ্টা করি সৎ থাকতে। তিনি হেসে বললেন, তুমি ইতিমধ্যেই সৎ, আমি শুধু একটু ধৈর্য ধরো। আমি আর কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম আন্টির এই রহস্যময় কথাগুলোর মানে কি। তিনি কেন বারবার ধৈর্য ধরতে বলছেন? আমার মনে হচ্ছিল তিনি আমার কাছ থেকে কিছু আশা করছেন। কিন্তু কি সুরভির কথাও মনে পড়ছিল। সে বলেছিল আন্টির কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু তাহলে এই রহস্য কেন? আমি ঠিক করলাম এই রহস্যের সমাধান করতে হলে আমাকে আরও সতর্ক হতে হবে। রাতে শুয়ে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগল, আন্টিকে আমাকে কোনো বড় দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন, নাকি এর পেছনে আরও কিছু আছে? আন্টি রহস্যময় কথাবার্তা আর উপহারের ধারাবাহিকতা আমাকে ক্রমশ উৎকণ্ঠিত করে তুলছিল। আমি ঠিক করেছিলাম এই রহস্যের সমাধান করতেই হবে। পরের দিন সকালে আমি কাজে যাওয়ার আগে সুরভির সঙ্গে আরেকবার কথা বলার সুযোগ খুঁজলাম। তাকে বারান্দায় দেখে গিয়ে বললাম, সুরভি, আমি তোমার মায়ের কথা একটু বুঝতে চাই। তিনি কেন আমার সঙ্গে এমন রহস্যময় আচরণ করছেন? সুরভি হেসে বলল, ভাইজা, মা তোমাকে খুব পছন্দ করে। তিনি হয়তো কিছু ভাবছেন, কিন্তু আমি সত্যি জানি না। তুমি মায়ের সঙ্গে খোলাখুলি কথা বলো। তার কথা আমাকে আরও চিন্তায় ফেল। কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম আন্টির এই রহস্যের পেছনে কি আছে। তিনি কি আমার চরিত্র পরীক্ষা করছেন, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি ঠিক করলাম আজ রাতে আন্টির সঙ্গে সরাসরি কথা বলবো। কাজের ফাঁকে আমার মনটা বারবার আন্টির কথার দিকে চলে যাচ্ছিল। তিনি বারবার বলছেন আমি যেন ধৈর্য ধরি, কিন্তু আমার ধৈর্য আর বাকি নেই। আমি এই রহস্যের উত্তর চাই। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আমার রুমের সামনে দাঁড়িয়ে, এবার তার হাতে কোনো উপহার নেই। তিনি একটু গম্ভীর মুখে বললেন, আমির, আজ তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার বাসায় এসো। আমার বুকটা ধক করে উঠল।
এতদিনের রহস্য কি আজ খুলবে? আমি তার সঙ্গে তাদের বাসায় গেলাম। সুরভি ও সেখানে ছিল ড্রয়িং রুম। বসে আন্টি আমাকে বসতে বললেন। তারপর শুরু করলেন। আমির, তুমি এই বাসায় আসার পর থেকে আমি তোমাকে লক্ষ্য করেছি, তুমি খুব সৎ, দায়িত্বশীল আর ভালো মানুষ। আমি তোমার উপর ভরসা করি। আমি বললাম, আন্টি, আমি সবসময় চেষ্টা করি ভালো মানুষ হতে, কিন্তু আপনি যে রহস্যময় কথা বলেন তা আমাকে অস্থির করে। দয়া করে বলুন আপনি কি চাইছেন? আন্টি একটু হাসলেন, তারপর বললেন, আমির, আমি তোমার চরিত্র পরীক্ষা করছিলাম। আমি অবাক হয়ে বললাম, চরিত্র পরীক্ষা কেন আন্টি? তিনি বললেন, তুমি জানো আমার স্বামী বিদেশে থাকেন, আমি আর সুরভি এখানে একা। আমি চাই সুরভির জীবনে এমন একজন মানুষ আসুক যে তাকে যত্ন নেবে, তার পাশে থাকবে। আমি তোমাকে লক্ষ্য করেছি আমি, তুমি সেই মানুষ। আমি চাই তুমি আর সুরভি একসঙ্গে জীবন শুরু করো। আমার মাথা ঘুরে গেল, এই কথা আমি কল্পনাও করিনি। আমি সুরভির দিকে তাকালাম, সে মাথা নিচু করে বসেছিল। আমি বললাম, আন্টি, এটা খুব বড় কথা। আমি এতদিন ভেবেছিলাম আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে। আন্টি হেসে বললেন, আমি জানতাম তুমি ভুল বুঝবে, তাই তোমাকে পরীক্ষা করেছি। তুমি প্রতিবারই প্রমাণ করেছ তুমি সৎ আর ভরসাযোগ্য। আমি বললাম, আন্টি, আমি আপনাদের খুব শ্রদ্ধা করি, কিন্তু এটা আমার জন্য খুব অপ্রত্যাশিত। আন্টি বললেন, আমির, তুমি ভাবো, আমি আর সুরভি অপেক্ষা করব। তুমি আমাদের পরিবারের জন্য সবচেয়ে ভালো মানুষ। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। সুরভি মৃদু হেসে বলল, ভাইজা, তুমি যা ভাবো তাই করো, আমরা তোমাকে পছন্দ করি। আমার মনটা ভারী হয়ে গেল। আমি বাসায় ফিরে এলাম, রাতে শুয়ে ভাবছিলাম অন্যর এতদিনের রহস্যের উদ্দেশ্য ছিল সত্যিই অনেক ভালো। সে মূলত আমাকে পরীক্ষা করছিল, কারণ আন্টি মনে মনে তার মেয়ের সাথে আমাকে পবিত্র বন্ধনে আবদ্ধ করবেন বলে উনি আমার চরিত্র পরীক্ষা করছিলেন। অবশেষে আমি চরিত্রের পরীক্ষায় জয়ী হলাম। তারপর বন্ধুরা, সুরভের সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়ে গেল। আমি আর সুরভি এখন সুখী পরিবার। গল্পের শেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলব, কাউকে ভুল বোঝার আগে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করা উচিত। আজকে যদি আমি সৎ না থাকতাম আর আন্টিকে নিয়ে ভুল কিছু ভাবতাম, তাহলে হয়তো আজকে আমার এই সুদিন আসতো না। তাই আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, যে কোনো পরিস্থিতিতে চরিত্রবান হও, মনে রাখবা চরিত্রই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।